যা বেরিয়ে যাচ্ছে, যাওয়ার কথা ছিল, আর এইদিকে যাচ্ছে, এই যে পারপেন্ডিকুলার যেটা, এটাকে বলা হয় পার্শ্ব সরণ। নাম দিয়ে দাও, এটাকে বলে দাও আর, এটাকে বলে দাও এক্স, তাহলে এটা আর এক্স, যেটা এটাকে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলা হয় বা পার্শ্ব সরণ বলা হয়। আর তার ভ্যালু যেটা, সেটা প্রমাণ করতে দিয়েছে টি মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ ইন্টু রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1, এটা প্রমাণ করতে দিয়েছে। বেশ, তাহলে মিউ যেটা, প্রথম কথা আবার একই কাজ, স্নেলের সূত্র কাজে লাগাতে হবে। তাহলে এই জায়গায় যদি স্নেলের সূত্র কাজে লাগাও, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটা আর ধরে নাও, ইকুয়াল টু সাইন আই থাকলো, আর আর যেটা, এটা এই লাইনটা দেখো, এটা আই, এটা 90, এটা আর, তাহলে আই প্লাস আর প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস আই, তাহলে সাইন 90 মাইনাস আই, তার মানে কস আই, তাহলে ট্যান আই, সিম্পল জিনিস। তাহলে মিউ ইজ ইকুয়াল টু ট্যান আই, তার মানে আই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। সেটা ঠিক আছে, বেরিয়ে গেল। এবার তোমাকে আরএক্সটা বের করতে বলেছে, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আরএক্স। আর এর একটা বড় সড়ো ফর্মুলা আছে, সেটা তোমাকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে টি এর থিকনেস, যেটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট তার উপর নির্ভর করে, আর যেটা ইনসিডেন্স অ্যাঙ্গেল তার সাইন, সাইন আই মাইনাস কস আই সাইন আর বাই কস আর, এটা হচ্ছে ফর্মুলা। এবং যদি সাইন থিটা খুব ক্ষুদ্র হয়, তাহলে তারও একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, সেটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে টি আই ইন্টু 1 মিউ মাইনাস 1 বাই মিউ, এটা হচ্ছে আর এক্স এর ভ্যালু। যদি ইনসিডেন্স অ্যাঙ্গেলটা খুব কম হয়, প্রায় প্রায় লম্বভাবে এসে যদি পরে কাছাকাছি জায়গায় থাকে, তাহলে এটা টি আই মিউ মাইনাস 1 বাই মিউ, এটাকেই একটু অ্যাপ্রক্সিমেট করে দিলে তুমি এরকম রেজাল্ট পেয়ে যাবে। তো যাই হোক, এটাও পরীক্ষা প্রমাণ করতে দেয় ডাইরেক্ট, মানে এটা থেকে নয়, এটা জাস্ট তুমি আর এক্স সমান বইতে দেখবে 2-3 রকম প্রসেসে করে দিয়েছে এর ভ্যালুটা। এটা এসেছিল গতবার পরীক্ষায়। যাই হোক, তো এটা আর এক্স এর এক্সপ্রেশন, বই ফলো করবে, তাহলে দেখবে এটা করা আছে। এবার এখানে দেখো সাইন আই আছে, কস আই আছে, কস আর আছে, তোমাকে এগুলো সব বার করতে হবে। কারণ তুমি এখানে কিছুই জানো না। ট্যান আইটা তুমি শুধু জানো মিউ আই, তা ট্যান আই যদি তোমার জানা থাকে, তাহলে সাইন আই বের করা কঠিন কিছু না। সাইন স্কোয়ার আই এর ফর্মুলা হচ্ছে ট্যান স্কোয়ার আই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আই, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা ফর্মুলা। যদি ভুলে গিয়ে থাকো, তাহলে সিম্পল এটাকে একটু সাইন আই বাই কস আই ইকুয়াল টু মিউ লিখবে। এই যে ট্যান আই আছে, তো ট্যান আই মানে কি সাইন আই বাই কস আই ইকুয়াল টু মিউ, তারপরে স্কোয়ার করে দেবে, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করবে, দেখবে ওইটাই চলে আসবে রেজাল্ট। বেশ, তাহলে ট্যান স্কোয়ার আই তার মানে মিউ স্কোয়ার, তাহলে সাইন আই সমান রুট ওভার মিউ স্কোয়ার বাই 1 প্লাস মিউ স্কোয়ার, এটা হলো সাইন আই। এবার সাইন আই জানলে কস আই জানাটাও কিছু না, কস আই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আই। এবার ওই ভ্যালুটা বসাও এখানে, সাইন স্কোয়ার আই এর ভ্যালুটা আগের লাইন থেকে বসিয়ে দাও, এটাকে একটু যোগ বিয়োগ করবে, তাহলে রেজাল্ট বেরোবে 1 বাই রুট ওভার মিউ স্কোয়ার প্লাস 1, পারপেন্ডিকুলার বাই হাইপোটেন্স, আর এটা হচ্ছে বেস বাই হাইপোটেন্স, তো 1 বাই মিউ স্কোয়ার প্লাস 1। এবার এটা এখানে সাইন আই এর ভ্যালুটা বসাবো আমরা, আর এখানে একটা দেখতে পাচ্ছ কস আই, তার ভ্যালুটাও বসাবো আমরা, আর এখানে সাইন আর আছে, কস আর আছে, এটা কি করবে, এটা এটা এই জায়গাটা কাজে লাগাও, আর ইজ ইকুয়াল টু 90 মাইনাস আই এখান থেকে, তাহলে সাইন 90 মাইনাস আই তার মানে কস আই, তাহলে পরের লাইনে এটা টি সাইন আই থাকলো মাইনাস কস আই সেটাও থাকলো, আর সাইন আর যেটা সেটা হচ্ছে 90 মাইনাস আই তার মানে কস আই, আর ডিভাইডেড বাই কস 90 মাইনাস আই তার মানে সাইন আই, আর কস আই বাই সাইন আই তার মানে হচ্ছে 1 বাই ট্যান আই, তাই না? ট্যান আই মানে হচ্ছে মিউ, তার মানে এটা কেটে দিয়ে তুমি পরের লাইনের নিচে মিউ বসিয়ে দিতে পারো। এবার সাইন আই এর ভ্যালুটা এখান থেকে পুট করো, কস আই এর ভ্যালুটা এখান থেকে পুট করো, এটাকে একটু যোগ বিয়োগ করো, তাহলে এটা বেরিয়ে যাবে আর এক্স ইকুয়াল টু জি মিউ স্কয়ার মাইনাস 1 একদম। এটা হট সেট দেখবে ওই 3-4 নম্বর অঙ্ক, বা একটু পরের দিকে হবে হয়তো 4-5 নম্বর। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
বেশ, একটা প্রবলেম দিয়েছিলাম আমাদের প্রিজমের সাহায্যে ওই কত 45 ডিগ্রি ডেভিয়েশন কিভাবে বানানো যায়। তো ধরে নাও এটা একটা প্রিজম তোমার কাছে আছে, এটা ভাবতে হবে। হ্যাঁ, বেশ কিছু প্র্যাকটিস করার পরে তারপরে তুমি এটাতে আসবে। আমি একটা বাড়িতে হিন্ট দিয়েছিলাম, বলেছিলাম যে একটা উদাহরণে একটা অঙ্ক দিয়েছিলাম, ওইটা দেখার পরে এটা করতে হবে, নিজেকেই করতে হবে। প্রতি বছরই 4-5 জন ছেলে করে, এবছরই কিন্তু কেউ আমাকে পাঠায়নি এর অ্যান্সার। বেশ, তো যে অ্যাঙ্গেল গুলো হবে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 67.5 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 67.5 ডিগ্রি। আমরা কি করতে যাচ্ছি, ডেল্টা ইজ ইকুয়াল টু 45 ডেভিয়েশন। যেমন 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি বইয়ে করে দেওয়া আছে, 45 ডিগ্রি নেই, সেটার জন্য দেখাচ্ছি জাস্ট। আর এই দুটোকে যদি তুমি যোগ করো আর তার সাথে 180 দিয়ে বিয়োগ করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কিছু একটা বেরোবে, সেটা কিছু একটা বেরোবে, 43 বা 5 কিছু একটা বেরোবে। এবার এখানে লম্বভাবে আলোকে ফেলো, এখানে পারপেন্ডিকুলার ভাবে। যদি এখানে লম্বভাবে আলো ফেলি, তাহলে এটা তোমার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যেটা, এই অ্যাঙ্গেলটা যেটা, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি। কিভাবে করলাম, এটা 90, এটা 67.5, এটা 22.5, এখানে পারপেন্ডিকুলার টানো। তাহলে 22.5 এর সাথে 67.5 যদি তুমি যোগ করো, তাহলে তুমি 90 ডিগ্রি পাবে। তার মানে এটা হচ্ছে তোমার 67.5 ডিগ্রি। এবার দেখতেই পাচ্ছ এটা সংকট কোণ থেকে অনেক বেশি, 67.5, তার মানে এটা এই দিক বরাবর ফেরত আসবে সেম অ্যাঙ্গেলে। তাহলে এটা সেম অ্যাঙ্গেলে ফেরত আসবে, এখানে এখানে ফেরত আসবে। তাহলে এটাও 67.5, তাহলে এটা কত, এটাও 22.5, এটা 22.5, এটা 67.5, এটা 67.5, এটা 22.5, সবকটা যোগ করে দাও, 180 ডিগ্রি পেয়ে যাবে। আর এটা তো 67.5, তাহলে যেটা বেরিয়ে যাচ্ছে, এই যে এটা বেরিয়ে যাচ্ছে, এই তিনটে কোণের সমষ্টি যেটা, সেটা 180 ডিগ্রি হবে, তার মানে এটা 90 ডিগ্রি হবে। দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এবার যে এটা বেরিয়ে যাচ্ছিল, সেটা সোজা এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছিল এরকম, আর সে ফাইনালি যাচ্ছে এই দিক বরাবর। তাহলে এই দুটোর মধ্যে যেটা অ্যাঙ্গেল, সেটা এটা হচ্ছে 22.5, আর এটা যেটা, এটাও 22.5। কিভাবে, এটা এটার সাথে এটা বিপরীত কোণ, এটা হচ্ছে 22.5, তাহলে এটাও 22.5, 22.5, তাহলে গোটাটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইদিকে যাচ্ছিল, সে ওইদিকে যাচ্ছে, তাদের মধ্যে যে ডেভিয়েশন সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা আমি কেন হলো, কি কারণে হলো, এটা কেন এরকম ধরলেন, এটা আমি আমি বলতে পারবো না। এটা তোমাকে বইয়ে বহুবার প্র্যাকটিস করতে হবে, যে বিভিন্ন অ্যাঙ্গেল ধরে ধরে তোমাকে দেখতে হবে যে কোন কন্ডিশনে এটা হচ্ছে। তো প্র্যাকটিস করতে করতে কোনো একটা অ্যাঙ্গেলে এসে তোমাকে, তুমি নিজেই বুঝতে পারবে যে কেন এটা এরকম হলো। করে মোটামুটি স্টুডেন্টরা করে, এটা তো 4-5টা স্টুডেন্ট প্রতি বছরই করে। বেশ, আরেকটা অঙ্ক বলি, এটাও বেশ কিছুবার আসে পরীক্ষায়। এটা এটা স্ক্রিনশট নিয়ে নেবে। বই নেই এটা, ঠিক আছে। এটা বলছে একটা বড় এবং একটা গভীর দিঘির উপরিতল থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটি আলোক বিন্দু উৎস রাখা আছে। এটা গ্রুপে একজন পোস্ট করেছিল, তো অ্যান্সারটা দিয়েছিলাম, তাও একটু ছোট করে বলে দিই আমি, যে এটা একটা বড় দিঘি আছে আর তার নিচে একটা আলোক উৎস আছে। ও, এবার এখান থেকে আলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলো বেরিয়ে গেলে তো হবে না, আলো বেরিয়ে গেলে বাইরে আলো বেরোবে না সব ক্ষেত্রে, কারণ বাইরে আমরা জানি যে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা সি হয়, তাহলে সে বড় জোর তল ঘেঁষে বেরোতে পারে। তাহলে থিটা সির ভেতরে থাকতে হবে, এই পাশেও তাই, থিটা সির ভেতরে থাকতে হবে। আর এই থিটা সিটাকে বলা হয় অর্ধশিরোকোণ বা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো এই যে অর্ধশিরোকোণ নিয়ে যে শঙ্কুটা বানিয়েছে, তার মানে এরকম,
এরকম, এর বাইরে আলো বেরোবে। এটা বলেছিলাম ফুটো আয়নার মতো দেখতে এটা, আর এই পাশে যদি আলো এসে পড়ে তাহলে সেটা রিফ্লেক্ট হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, টিআইআর হবে। এবার তোমাকে বের করতে বলেছে, মানে এখান থেকে যে আলোটা যাচ্ছে সেটা ওইদিকে বেরোচ্ছে, এখান থেকে যে আলোটা বেরোচ্ছে এইদিকে বেরোচ্ছে। এবার তোমাকে প্রশ্ন তো বলেছে দেখাও যে আলোক রশ্মির যে অংশ দিঘির বাইরে বেরিয়ে আসতে পারবে তার পরিমাণ কত। হ্যাঁ, যে অংশ আলোর বাইরে বেরিয়ে আসবে, দিঘির বাইরে বেরিয়ে আসবে, তার পরিমাণ হচ্ছে হাফ মাইনাস 1/2 মিউ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। মিউ হচ্ছে এর প্রতিসরাঙ্ক, আড়াই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো প্রথম কথা হচ্ছে এখান থেকে যত আলো বেরিয়ে যাবে সেটার জন্য একটা খুব সুন্দর থিওরি আছে, যে এই সারফেসটা এখানে কতটা সলিড অ্যাঙ্গেল বানাচ্ছে। এটা তো একটা 3 ডাইমেনশনাল কোণ, এরকম এটা শঙ্কুর মতো, বাদামের খোলার মতো একটা বাদামের প্যাকেটের মতো, যেগুলো তো বাদাম খায়, বা আইসক্রিমের কোণ যেরকম, সেরকম এখানে একটা ঘন কোণ তৈরি করেছে, বা ডি ওমেগা বলতে পারি আমরা সেটাকে, এটাকে বলতে পারি ডি ওমেগা। 3 ডাইমেনশনাল কোণ, কিন্তু এটা থিটা সি হচ্ছে 2 ডাইমেনশনাল, কিন্তু ডি ওমেগা যেটা সেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল কোণ। তাহলে এই সারফেসটা এখানে কতটা সলিড অ্যাঙ্গেল বানাবে, যে কোনো একটা সারফেস তোমার যদি এরকম হয়, আর সে যদি এখানে থিটা সি অ্যাঙ্গেল করে, অর্ধশীর্ষ কোণটা যদি থিটা সি হয়, তাহলে এ কতটা সলিড অ্যাঙ্গেল এখানে তৈরি করবে, এই কোণটা কত, তার একটা ফর্মুলা আছে। আর সেই ফর্মুলাটা আমাদের পুরনো লাইভ দেখবে, আমি গ্রুপে দিয়েছিলাম, তো কোনো একটা লাইভে ইলেকট্রিক ফিল্ড পড়ানোর সময় করে দিয়েছি আমি। আর সেই যে ঘন কোণের ভ্যালু যেটা, সেইটা এই যে এবি সারফেসটা, এই যে সারফেসটা নাম দিয়ে দাও এবি, এই সারফেসটা এখানে যে ঘন কোণ তৈরি করবে তার ভ্যালু ডি ওমেগা 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা, কস থিটা, আর আমাদের থিটা মানে থিটা সি, ওই জন্য 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা সি, এতটা সলিড অ্যাঙ্গেল এখানে বানাবে। এবার যতটা আলোক রশ্মি, যদি তুমি বলো যে টোটাল আলোক রশ্মি যেটা, তাহলে কি হবে, টোটাল ঘন কোণ কত, টোটাল ঘন কোণ হচ্ছে 4 পাই, এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার গোটাটা, এটা যদি সব দিকে তুমি এটাকে বাড়াও তাহলে ঘন কোণটা মিলে কি হবে, টোটাল ঘন কোণ কত হবে, ইন্টিগ্রেশন করে দিয়ে আগেও সেটাও করা আছে, দেখবে 4 পাই বেরোবে। তাহলে সেই টোটালের এতটা অংশ এই দিক বরাবর আলো বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? আমরা যদি ধরে নিই যে প্রতি একক ঘন কোণে যে আলোক রশ্মি বেরোয়, ধরে নাও প্রতি একক ঘন কোণে বাইরে নির্গত আলোক রশ্মি, বাইরে নির্গত আলোক রশ্মি ইকুয়াল টু এল প্রতি একক ঘন কোণে। তাহলে এই ঘন কোণ কত, তাহলে এই ঘন কোণ হচ্ছে, তবে মোট নির্গত আলোক রশ্মি, তবে মোট নির্গত আলোক রশ্মি ইকুয়াল টু 2 পাই টু 1 মাইনাস কস থিটা সি ইন্টু এল। এবার ও বিন্দুতে মোট ঘনকোণ যেটা, সেটা হচ্ছে 4 পাই। তাহলে বিন্দু উৎস থেকে চতুর্দিকে যে আলো বিকিরণ করছে সেই আলোর পরিমাণটা কত, এখান থেকে চারিদিকে যে আলোর বিকিরণ করছে, তাহলে চতুর্দিকে বিকিরিত আলোর পরিমাণ, এটা হচ্ছে এল ইন্টু 4 পাই, এতটা পরিমাণ আলো বেরিয়ে আসছে। তাহলে বাইরে নির্গত যতটা আলোর পরিমাণ, সেটা হচ্ছে এর এত ফ্র্যাকশন আলো বাইরে বেরিয়ে যাচ্ছে, নির্গত আলোর পরিমাণ। তাহলে অতএব বাইরে নির্গত আলোর পরিমাণ এই সারফেসের বাইরে ইকুয়াল টু 2 পাই 1 মাইনাস কস থিটা সি ইন্টু এল বাই এল ইন্টু 4 পাই। এল আর এল কেটে দাও, 4 পাই কেটে দিলে 2, তাহলে হাফ, আর হচ্ছে 1 মাইনাস কস থিটা সি। এতটা পরিমাণ বেরিয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা বের করছি আমরা, যে টোটালের রেসপেক্টে কতটা বের করছি, হাফ 1 মাইনাস কস থিটা সি। এবার তোমাকে কস থিটা সিটা বের করে নিতে হবে। এখানে জানো, এটা যদি স্নেলের সূত্র যদি কাজে লাগাও এই বিন্দুতে, তাহলে এখান থেকে সাইন থিটা সি পাবে, আর সাইন থিটা সি মানে 1 বাই মিউ, বাইরে বাতাস আছে, তাহলে সাইন থিটা সি সমান 1 বাই মিউ সমান রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। এবার এখানে কস থিটা সি মানটা বসিয়ে দাও, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, কিছু না, সিম্পল অঙ্ক, শুধুমাত্র এই ঘন কোণের ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ব্যাস, এটার মতনই আর একটা প্রবলেম দেওয়া আছে।
এটা বলেছে যে একটা ঘনক আছে এরকম, আর এই ঘনকের একদম নিচের দিকে একটা লিকুইড আছে, এখানে কিছু একটা লিকুইড বসানো আছে, আর এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, আর এই যে লিকুইডটা তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। মানে একটা কাচের স্ল্যাব আছে কিছু একটা, তো তার সেটা কিছু একটা লিকুইডের উপরে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক এরকম, কিন্তু μ1 ইজ গ্রেটার দেন μ2। এটা এখানে বেশি, μ1 এর ভ্যালুটা লিকুইডের থেকে এটা বেশি। এবার কি প্রশ্ন দিয়েছে, বলেছে যে ঘনকের এই পাশ থেকে একটা আলো এসে পড়লো, দিয়ে ওই পাশে বেরিয়ে গিয়েছে। এই পাশ থেকে আলো এসে যদি এখানে যদি এসে পড়ে এবং এই এই সারফেস দ্বারা রিফ্লেক্ট হয়ে বলেছে এখানে বেরিয়ে গেছে। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে দেখাতে বলেছে যে যদি এখান থেকে নির্গত হয়েছে যে অ্যাঙ্গেলে সেটা যদি থিটা হয়, এটা পারপেন্ডিকুলার, এদিক বরাবর এটাও পারপেন্ডিকুলার এখানে, তো ধরে নাও এখান থেকে আলো এরকম করে এসে পড়েছে, আর তারপরে ফাইনালি কি হবে, যদি আলো এই দিক বরাবর এসে পড়ে তাহলে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে এটা এরকম করে ধরে নাও এসে পড়েছে, এটা এটা পারপেন্ডিকুলার, তো এটা তোমার ধরে নাও আলো এই দিক বরাবর এসে পড়ছে, এবার অভিলম্বের একটু দিকে সরে যায়, মানে তার যাওয়ার কথা ছিল এইদিকে, সে একটু সরে গেছে এরকম করে, এখানে এরকম করে হবে, এটা ঘন থেকে লঘু। আবার এখানে কি, এখানে আবার ডেন্সার, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে এসে পড়েছে, তাহলে এখানে এখানে এই দিকে যদি বেরোতে হয় তাহলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হবে এই জায়গায়, তাই না? ভেতরে ইয়ে করে গেলে চলবে না, হয়তো কিছুটা যাবে কিন্তু বাকিটা যদি সংকট কোণে যদি এসে পড়ে তাহলে তল ঘেঁষে বেরিয়ে যাবে, যদি টিআইআর হয় তাহলে পূর্ণ প্রতিফলন হবে, আর যদি তার আগে কোনো অ্যাঙ্গেল এসে পড়ে এখানে তাহলে ভেতরে ঢুকে যাওয়ার চান্স আছে। কিন্তু টিআইআর হয়েছে, এটা তোমার প্রশ্নতে বলেছে যে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে, তাহলে এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা অলমোস্ট ইকুয়াল টু থিটা সি, তাহলে সে ওই দিক বরাবর এসে এখানে পড়েছে, এটাও থিটা সি। এবার এই সারফেস থেকে সে বেরিয়ে গেছে, আর সেই বেরিয়ে যাওয়াটা কেমন হবে, এইটা ঘন মাধ্যম ওইটা লঘু মাধ্যম, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এরকম ভাবে চলে গিয়েছে, আর এইটা বলে দিয়েছে থিটা। ঠিক আছে, কি বললাম, আলো এইদিকে এসে পড়েছে, অভিলম্বের দিকে বেঁকেছে, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে, আমরা জানি থিটা সি হলে তল ঘেঁষে বেরিয়ে যায়, থিটা সি থেকে সামান্য 0.001 ডিগ্রি বেশি হলেই সে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তার জন্য এটা থিটা সি ধরে নিয়েছি আমরা। যে কোনো অঙ্কের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর থিটা সি প্রবলেমের যেটা সাইন থিটা সি সমান ওই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো, সংকট কোণের যে ফর্মুলা সেটা ইউজ করতে পারো, কারণ থিটা সির সাথে ওর অ্যাঙ্গেলে কিছু চেঞ্জ হয় না, সেম। তো এটা থিটা সি হলে এটাও থিটা সি ফেরত যাচ্ছে এবং তারপরে বেরিয়ে গেছে, এবং এটা থিটা, এইটা তোমাকে বলেছে। এবার তোমাকে দেখাতে বলেছে কি, যে μ2 ইকুয়াল টু, প্রুভ দ্যাট μ2 ইজ ইকুয়াল টু √ওভার μ1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা প্রমাণ করতে বলেছে, μ2 ইজ ইকুয়াল টু √ওভার μ1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আবার একই কাজ, স্নেলের সূত্র কাজে লাগাও, একবার এখানে কাজে লাগাও, একবার এখানে কাজে লাগাও, কারণ এখানে থিটা বলা আছে, এখানে তুমি কাজে লাগানোর দরকার নেই তোমার, কারণ এখানে দুটোই তোমার কাছে আননোন, আইটাও আননোন, এটা আই এটা আর এটাও আননোন, আর এখানে একটা তোমার কাছে গিভেন, আর একটাকে ধরে নাও, এটা ধরে নাও আর বা আই, ঠিক আছে আই ধরছি আমি ইনসিডেন্স অ্যাঙ্গেল। তাহলে এখানে স্নেলের সূত্র কি হবে, মিউ ইকুয়াল টু সাইন থিটা বাই সাইন আই, মানে মিউ মিউ হবে না, μ1 হবে, 1 সাইন আই ইকুয়াল টু, এখানে বাতাস আছে তাহলে 1 সাইন থিটা, স্নেলের সূত্র। এটা থাকলো তোমার, এটা সবসময় তোমার কাজে লাগবে, কিন্তু তোমার কাছে মনে রাখতে হবে তোমার আইটা কিন্তু আননোন, আইটা কিন্তু তুমি জানো না, তাহলে আইটাকে রিপ্লেস করে দাও। কিভাবে রিপ্লেস করব, এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার এটা 90, এটা থিটা সি, এটা আই, তাহলে আই প্লাস থিটা সি প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বের করো সাইন থিটা বাই সাইন আই, আই মানে 90 মাইনাস থিটা সি, আর 90 মাইনাস থিটা সি মানে কস থিটা সি, তাহলে সাইন থিটা বাই কস থিটা সি। তোমাকে প্রশ্ন দেখো, প্রশ্নতে μ2 আছে, এখানে তুমি μ1 বের করেছো স্নেলের সূত্র দিয়ে, কিন্তু থিটা সি তুমি নিজে ধরেছো, থিটা সিটাকে বাদ দিয়ে দিতে হবে, রেজাল্টটা থাকলে চলবে না, ওটা সাইন থিটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, থিটাটা তুমি রাখতে পারো, μ1 μ2 সব বলা আছে। এবার এই জায়গায় সূত্র কাজে লাগাও, এই জায়গায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, আর সংকট কোণের ফর্মুলা কাজে লাগাও, সাইন থিটা সি ইকুয়াল টু কম বাই বেশি, তাই না, কম মানে μ2 আর বেশি মানে
μ1। তার মানে একই কেস, μ1 sin θ c ইকুয়াল টু μ2 sin 90, স্নেলের সূত্র যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য সেটা। আর আমি মনে রাখার জন্য খুব সহজেই বলে দিয়েছি sin θ c ভ্যালু সবসময় 1 থেকে কম হবে, ম্যাক্সিমামটা 1 হতে পারে। তাহলে এখানে যদি μ1 μ2 দুটো মিডিয়াম থাকে তাহলে কম বাই বেশিটা হবে সবসময়। μ2টা যেহেতু কম তাহলে μ2 বাই μ1। তাহলে sin θ c জানলে cos θ c ও পেয়ে যাবে। তাহলে cos θ c ইকুয়াল টু √1 মাইনাস μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার। এবার এটা এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু sin θ বাই, এইদিকে আছে μ1, এখান থেকে μ1, তুমি একটা কাজ করো, এখানে μ1 আছে, μ1 ইকুয়াল টু, এখানে দুদিকে আমি একটা μ1 লাগিয়ে দিলাম, উপরে একটা μ1 নিচে একটা μ1। তাহলে μ1 সমান ওইটাই পড়ে থাকে, নতুন কিছু করোনি তুমি। তাহলে μ1 sin θ, আর এখানে cos θ এর ভ্যালু যেটা cos θ c সেটা তুমি বসাও, এটা √1 মাইনাস μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার। কি করলাম, cos θ c ভ্যালুটা এখান থেকে বসালাম, কিন্তু ওপর নিচে একটা μ1 গুণ করে দিয়েছি। কেন করলাম, এই μ1টাকে ভেতরে ঢুকে দেবো আর এই μ1টা কেটে দেবো এটার সাথে। তাহলে এইটার সাথে এইটা কেটে দেবো আর এই μ1টা ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে sin θ আর √μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার। রেজাল্টের দিকে আমাকে চোখ রাখতে হচ্ছে, এখানে μ2 রুটটা তুলে দিলে μ2 স্কয়ার μ1 স্কয়ার থাকবে, ওই জন্য আমি এটাকে ঢুকিয়ে দিলাম, μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার করে দিলাম। sin θ আছে ইকুয়াল টু 1, μ1 তো কেটে দিয়েছো এদিকে। এবার এটাকে রিঅ্যারেঞ্জ করো, এটা চলে আসবে, স্কয়ার করে দাও, sin স্কয়ার থিটা হয়ে যাবে, ঘুরিয়ে দাও, রেজাল্ট বেরিয়ে যাবে। ব্যাস, তো এরকম অঙ্ক এবার পাবে প্রচুর। এবার আমাদের বেশ আর একটা অঙ্ক বলবো জাস্ট আমি। অঙ্কগুলো কিন্তু করতে হবে, সেট 1 সেট 2 হট সব অঙ্কই কিন্তু করতে হবে। যদিও অঙ্ক আটকায়, হটসের বড় জোর কোটা 15টা করলেই হবে, কিন্তু সেট 1 সেট 2 অঙ্কগুলো কিন্তু সবই করতে হবে, না করলে কিন্তু আটকে যাবে পরীক্ষায়। উদাহরণ দেখবে আর অঙ্ক করবে, খুব কঠিন কিছু না, শুধু স্নেলের সূত্র কাজে লাগালেই ম্যাক্সিমাম অঙ্ক সলভ হয়ে যাবে। আর দু একটা জ্যামিতি লাগবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি এত এত এইসব কিছু বলে দেওয়া থাকবে। বলেছে একটা অর্ধ গোলক আছে আর তার ব্যাসার্ধ অর্ধ গোলক আছে এরকম, এর যেটা ব্যাসার্ধ আর এটা বলা আছে 4 সেন্টিমিটার, আর এর যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ সেটা বলা আছে 1.6। এটাকে একটা ক্রস চিহ্নের উপর বসানো হয়েছে দুভাবে, একবার এইভাবে, এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে পি বলে দাও সেটা, আর একবার এটাকে পেপার ওয়েট ধরে নাও, পেপার ওয়েটটা এরকমই হয়, তবলার মতো সাইজ শেপ হয়, এটাকে এইভাবে ক্রস চিহ্নটাকে বসানো হয়েছে এইভাবে, তার উপরে পেপার ওয়েটটা বসানো হয়েছে। আরেকবার ক্রস চিহ্ন ওইরকমই আছে, কিন্তু পেপার ওয়েটটাকে উল্টো করে বসানো হয়েছে এরকম করে, পি, এইটা ক্রস চিহ্ন, এখানে একই রেডিয়াস, সেম সেম জিনিস। এবার প্রশ্ন কি দিয়েছে, বলছে ওপর থেকে সরাসরি তাকালে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, এটা তোমাকে বের করতে বলেছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। তো ফার্স্ট আমি এখান থেকে দেখছি, এখান থেকে চোখ রাখছি, আর এর ব্যাসার্ধ বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তার মানে এটা 4 সেন্টিমিটার। তাহলে তুমি যদি এখানে চোখ রাখো তাহলে এই দিক বরাবর আলো এখানে যাবে, আর তারপরে এটা অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ এটা লঘু ঘন মাধ্যম, ওটা লঘু মাধ্যম, দূরে সরে যাবে। আর এখানে যদি তোমার চোখ থাকে বা কাছাকাছি জায়গায় চোখ থাকে তাহলে তোমার মনে হবে রশ্মিটা এই জায়গা থেকে আসছে, এইটা হচ্ছে তোমার পি ড্যাশ, আপাত অবস্থান বা অ্যাপারেন্ট পজিশন। আর আমরা এই ক্ষেত্রে ফর্মুলা করে নিয়েছি, এটা তোমার আপাত গভীরতা আর এটা হচ্ছে তোমার প্রকৃত গভীরতা, আর সেইটা তাদের যে অনুপাত সেটা কি বলা হয় মিউ। তো এই বিন্দুটা নাম দিয়ে দাও, এটা এ দিয়ে দিলাম আমি। তো মিউ এর মান তো সবসময় 1 থেকে বেশি হবে, সুতরাং বেশি বাই কম ইকুয়াল টু মিউ। তাহলে এইটা হচ্ছে এপি আর এটা হচ্ছে এপি ড্যাশ, তাহলে এপি বাই এপি ড্যাশ এটা হচ্ছে মিউ, প্রকৃত বাই আপাত ইকুয়াল টু মিউ। আর এপি ড্যাশ তোমাকে বের করতে হবে, প্রকৃতটা আপাতটা, তাহলে এপি ড্যাশ ইকুয়াল টু এপি বাই মিউ, আর এপির ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার আর মিউটা হচ্ছে 1.6, তার মানে 2.5 সেন্টিমিটার। তাহলে এটা যেটা 2.5 সেন্টিমিটার তার পজিশন লাগবে উপর থেকে, কতটা সরে এসছে বাদ দিয়ে দেবে, 4 থেকে 2.5 বাদ দিলে এইটা কতটা, যদি এটা বের করতে বলতো তাহলে পেয়ে যাবে। তাহলে উপর থেকে দেখলে মনে হবে পেপার ওয়েটের নিচে যে কালি বিন্দুটা আছে সেটা একটু উপরে উঠে এসছে। এবার তুমি এই কেসে চোখ রাখছো এখান থেকে,
এবার আমাকে কে বলবে এর অ্যাপারেন্ট পজিশন কোথায় হবে, বা কোন ফর্মুলা কিভাবে মানে উঠবে না নামবে না একই থাকবে? মানে আগের মতনই ফর্মুলা ইউজ হয়ে এরকম হবে, নাকি নতুন কিছু ফর্মুলা ইউজ হবে, নাকি কোনো ফর্মুলা ইউজ করারই দরকার নেই? ব্যাস, এটা ভাবো, আমি 30 সেকেন্ড সময় দিলাম। ভাবা হয়েছে? বলতে পারবে কেউ? কেউ না? একই বলে দিই থাকছে। তাহলে। একই থাকবে কিভাবে? এটা ব্যাসার্ধ বরাবর যেতে তাহলে সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ একদম তাই। ব্যাসার্ধ তো লম্ব, তাহলে এটা বক্রতা কেন্দ্র এটা এর। তাহলে এইদিকে যদি আলোক রশ্মি যায় তাহলে এখানে লম্ব আপতন, সোজা বেরিয়ে যাবে। এইদিকে যদি আলোক রশ্মি যায় সোজা বেরিয়ে যাবে, এইদিকে যদি যায় সোজা বেরিয়ে যাবে। তাহলে কোনো পরিবর্তন হবে না, রিফ্রাকশনই তো হবে না। এখানে যেমন রিফ্রাকশনটা হচ্ছে, এটা এইটা নর্মাল, আর নর্মালের সাথে একটা অ্যাঙ্গেল এসে পড়ছে, তাহলে সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। লম্বভাবে যদি যেত সোজাই বেরিয়ে যেত, আর এটা তো লম্ব আপতন, বক্রতা ব্যাসার্ধে যদি বস্তু থাকে সোজা বেরিয়ে যাবে। তাহলে এখানে অ্যাপারেন্ট পজিশন যেটা সেটা 4 সেন্টিমিটারই হবে। এটা দেখবে সেট 2 এর অঙ্ক। বেশ, তো এই ছিল আমাদের আমাদের প্রিজম আর রিফ্রাকশন। এবার সেম জিনিস করতে হবে আমাদের, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন অফ দা রিফ্রাকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল সারফেস। তারপরে লেন্স করবো আমরা। তো এটা তোমাদের বলছে রিফ্রাকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে আলোর প্রতিসরণ। এবার তোমার কি কি জিনিস করতে হবে? ধরে নাও একটা তোমার কাছে কাঁচের স্ল্যাব আছে, আর সেটা এরকম ভাঙা এবং এমন ভাবে সুন্দর করে কাটা হয়েছে যার শেপটা এরকম হয়ে গেছে, এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এইটা কাঁচ, বা এটা কিছু একটা জল, একটা পাত্রে এরকম করে জল আছে কিছু, মানে যাই যে কেসই তোমাকে বলা হয়েছে আর কি। এই সারফেসটা হচ্ছে কার্ভড এরকম। এবার এই সারফেসের মধ্যে, এই সারফেসের সামনে বস্তু আছে, বিভিন্ন জায়গায় বস্তু আছে, তোমাকে বের করতে হবে কেস প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। আগে যেমন আমরা বের করেছিলাম কি, যে এরকম প্লেন সারফেস ছিল আমাদের, প্লেন সারফেসের বাইরে বস্তু আছে, ভেতর থেকে কেমন লাগবে, ভেতরে বস্তু আছে বাইরে থেকে কেমন লাগবে, আর তার ফর্মুলা আমরা বের করেছি ওই প্রকৃত বাই আপাত সমান মিউ, বা আপাত বাই প্রকৃত সমান মিউ এরকম। আর যদি মিউটা দুটো মিডিয়ামে যদি একটা 1 একটা মিউ না হয়ে যদি মিউ 1 মিউ 2 হয়ে যায়, তাহলে সেই মাথায় ভেবে চিন্তে আমরা সেরকম মিউ 1 মিউ 2 বসাবো। হুম, বেশি বাই কম, আপাত বাই প্রকৃত কোনটা বেশি সেটা দেখতে হবে আমাকে, সেই অনুপাতে মিউ 1 বাই মিউ 2 বসিয়ে অঙ্ক টঙ্কগুলো করতে হবে। এবারে সারফেসটা এইরকম, এরকম কার্ভ সারফেস, এরকম এরকম অথবা এরকম সারফেস, তাহলে তার ফর্মুলা একটু আলাদা আলাদা আছে, তো সেটা আমরা করতে যাচ্ছি। তো ধরে নাও এখানে তোমার কাছে এটা একটা কার্ভ সারফেস আছে এরকম, আর এইটা, এই যে কার্ভ সারফেসটা দেখছো ওই পাশটা কাচ, আর তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 2, আর এই পাশটা এয়ার, যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 1, বা এয়ার নাও হতে পারে, লিকুইড হতে পারে যে কোনো, সেটা মিউ 1। এবার এই যে কার্ভ সারফেস, এটা একটা কনকেভ কার্ভেচার দেওয়া আছে, তার একটা বক্রতা কেন্দ্র আছে, আর সেই সেন্টারটা হচ্ছে এটা, এর যে সেন্টার এটা হচ্ছে এটা। এবার কোথাও একটা বস্তু আছে, ধরে নাও কোথাও একটা বস্তু আছে, তো এই একটা জায়গায় বস্তু আছে, সাপোজ এটা অবজেক্ট ও, সেটা হচ্ছে রিয়েল। কোথায় বসে আছে? লঘু মাধ্যমে বসে আছে, রেয়ার আর মিডিয়ামে বসে আছে।
যদি অবজেক্ট রেয়ার মিডিয়ামে বসে থাকে তাহলে রেজাল্টের পরে যে ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে ওই μ2/v, ঠিক এরকম μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। আরটা কি? এর দূরত্বটা হচ্ছে r, বক্রতা ব্যাসার্ধের দূরত্ব, এটা হচ্ছে r। যদি অবজেক্ট রেয়ার মিডিয়ামে বাস করে, আর যদি অবজেক্টকে ওই এর ভেতরে খোদাই করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। যদি ডেন্সার মিডিয়ামে বসে থাকে অবজেক্ট, ডেন্সার মিডিয়ামে বসে থাকে, তাহলে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে μ1/u মাইনাস μ2/v ইকুয়াল টু μ1 মাইনাস μ2/r। এবার এক্ষেত্রে তোমাকে বিভিন্ন রকম কেস দিতে পারে, তোমাকে বলতে পারে অবজেক্ট রেডার মিডিয়ামে বাস করছে, তাহলে এই ফর্মুলা, তুমি যে কোনো কেস দেখে না কেন তুমি এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে পারো। আর যদি বলো অবজেক্ট ডেন্সার মিডিয়ামে বাস করে, তুমি এই ফর্মুলা ইউজ করো, দিয়ে অঙ্ক করো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ডেরিভেশনটা শিখে নেওয়া, কিভাবে ডেরিভেশনটা আসছে সেটা আমরা করতে যাচ্ছি। আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফর্মুলা দুটো মুখস্থ করা। কারণ তোমার ডেরিভেশন 10 বছরে একবার আসে, কোনো বছর হয়তো দেয় না, মানে না আসার চান্সটাই বেশি। কিন্তু সিলেবাসও আছে, তো কোনো বছর দিয়ে দিল প্রমাণ করো বলে এটা, তাহলে তোমাকে করতে হবে। কিন্তু যেটা আসে সেটা হচ্ছে এটা দিয়ে অঙ্ক আসে। আর অঙ্ক করার ক্ষেত্রে যেমন আমরা আগে করেছিলাম 1/v মাইনাস 1/u সমান 1/f, আর এম মানে r/2 হয়। এখানে ঠিক সেরকম কাছাকাছি একটা ফর্মুলা কিছু একটা, কিন্তু এই কার্ভ সার্ফেসের ক্ষেত্রে ফর্মুলাগুলো তোমার মুখস্থ রাখতে হবে। দুটো ফর্মুলা জাস্ট একটু গুছিয়ে রাখতে হবে। তো ধরে নাও এখানে এই ফার্স্ট কেসটা রিয়েল একটা অবজেক্ট বসানো হয়েছে, আর সেটা রেয়ার আর মিডিয়াম আছে, তার মানে এই মিডিয়াম আছে। তো এখান থেকে একটা আলো এই দিক বরাবর গেল এরকম। আর এইটা যেটা বক্রতা কেন্দ্র, এটা নর্মাল এই জায়গায়, এটা বক্রতা কেন্দ্র সি, তার মানে এটা লম্ব। তাহলে লম্ব সাথে অভিলম্বের সাথে যে কোণটা করে সেটাকে আমরা বলি আই। এবার কি হবে, আই কোণে এসে পড়েছে, তাহলে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে সরে যাবে। তাহলে অভিলম্বের দিকে মানে এইটা এইরকম তার যাওয়ার কথা ছিল এইদিকে। হ্যাঁ, এটাকে আরেকটু পিছিয়ে দিই আমি, দেখ এটা অবজেক্ট করে দিলাম, এরকম ভাবে যাচ্ছে। আর এটা এই দিক বরাবর যাওয়ার কথা, তো এ একটু বেঁকে গেছে এই দিক বরাবর। এবার কি, এ ভেতরেও মিশতে পারে, এই দিক বরাবর না, এই ভেতরে যাবে না, কারণ তোমার রশ্মিটা যাচ্ছে এই দিক বরাবর, তার এই দিকে যাওয়ার কথা ছিল, তো এর থেকে সে বেঁকে যাবে। আর যদি বেঁকে যায় তাহলে এখানে চোখ রাখলে মনে হবে ডাইভার্জ করছে ইমেজ, বা অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটাকে পিছন দিকে বাড়ি দাও, এইটা হচ্ছে তোমার ইমেজ আই। কি বললাম, বোঝা গেল? অবজেক্ট থেকে আলো এসে পড়ছে কার্ভ সারফেসের মধ্যে, এখানে রিফ্রাকশন হবে, স্নেলের সূত্র ইউজ করতে হবে তোমাকে, এবং অবিলম্বের দিকে সরে গেছে। আর দিকে সরে গিয়ে যদি এখানে কেউ চোখ রাখে তাহলে মনে হবে এইখানে অবজেক্ট ইমেজ আছে, ইমেজ তৈরি হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। সিমিলারলি এই পাশটাও তুমি যদি দেখতে, তাহলে ওইটাকেও পিছন দিকে বাড়ালে ওরা এই আই বিন্দুতে মিলিত হতো। এবার এই সূত্রটা বের করার কিছু নিয়ম আছে, বিভিন্ন ভাবে করে দেওয়া যায়। তোমাদের একটা বইটাতে করে দেওয়া আছে একটা প্রসিডিওর, সেটা দেখবে। আর একটা প্রসিডিওর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তিনখানা অ্যাঙ্গেলকে প্রথমে ডিফাইন করো। প্রথম হচ্ছে এখানে আলো যে কোণে এসে আপতিত হয়েছে, যে কোণে এসে আপতিত হয়েছে, তার মানে এটা তোমার অভিলম্ব, এটা অভিলম্ব, এটা। আর অভিলম্বের সাথে যে কোণে এসে পড়েছে এটা হচ্ছে আই কোণ। আর যে কোনো প্রতিষ্ঠিত হয়েছে তার মানে এটা তোমার অভিলম্ব, আর এটা হচ্ছে আর কোণ। আর পিছন দিকে যদি তুমি বাড়াও, এটাকে ইমেজটাকে যদি পিছন দিকে এক্সটেন্ড করি আমরা এরকম করে, এটা তোমার ইমেজ, তাহলে ওইটা যদি আর কোণ হয় তাহলে তুমি বিপরীত কোণ হিসেবে দেখাতে পারছো যে এটাও আর কোণ। ঠিক আছে, নিজে নিজে ছবি আঁকবে, নিজে নিজে বই দেখবে পরে। তো আইকন আর কোণ যেমন আমরা দিই, দিকে এই পাশে দেখলাম কত, তো সেটা হচ্ছে আর একটা কোণ তোমাকে দেখাতে হবে। এই সি কে নিয়ে প্রধান অক্ষের সাথে এই সি দেওয়া যে অ্যাঙ্গেলটা, এটাকে নাম দাও থিটা। এটা হচ্ছে টেকনিক। তিনটে যে কোনো প্রবলেম ক্ষেত্রে তোমাকে এই রুল কাজে লাগাতে হবে। একটা আই ডিফাইন করতে হবে, একটা আর ডিফাইন করতে হবে, আর বক্রতা কেন্দ্রকে নিয়ে প্রধান অক্ষের সাথে এইসব রেফ এগুলো লাইনগুলো নিয়ে একটা অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে থিটা। এবার ফার্স্ট কেস যেটা, সেটা হচ্ছে প্রথম কেস, এখানে এই যে জায়গায় স্নেলের সূত্র কাজে লাগানো, এটা যে প্রথম কাজ। তাহলে স্নেলের সূত্র কি হবে, μ1 sin i ইকুয়াল টু μ2 sin r। স্নেলের সূত্র, সিম্পল ব্যাপার, নতুন কিছু না এর মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা,
সেটা হচ্ছে এটাকে সাইন থিটা দিয়ে ভাগ করো। তাহলে কিভাবে, μ1 sin i বাই সাইন থিটা ইকুয়াল টু μ2 sin r বাই সাইন থিটা। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যে কোনো ক্ষেত্রে যদি তুমি ডাইরেক্ট আই না পাও তো দেখবে পাই মাইনাস আই করেও বইয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, যদি কোথাও এই পাশে কোনো অ্যাঙ্গেল না পাও, হ্যাঁ ওই পাশে হয়তো আইটাই হয়েছে, তা তুমি সেটাকে ওই লাইনটা ধরে পাই মাইনাস আই করে দেবে, তাহলে ওই একই জিনিস বেরিয়ে যাবে। থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন থিটার ভ্যালু বের করা আর সাইন আর বাই সাইন থিটার ভ্যালু বের করা। কিভাবে বের করবে, কিছু বিন্দুর নাম দাও। এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম পি, আর এটা সি দেওয়া আছে, এটা আই দেওয়া আছে, এটা ও দেওয়া আছে। তো আমরা ক্লাস 11 একটা ফর্মুলা পেয়েছিলাম যে যদি তোমার কাছে এরকম একটা ত্রিভুজ হয় আর ত্রিভুজের 3টি বাহুর অ্যাঙ্গেল যদি হয় আলফা, এটা যদি বিটা, এটা যদি গামা, এরকম অ্যাঙ্গেল হয় আর তাদের নামগুলো যদি হয় এবিসি, তাহলে সাইন আলফা বাই তার পারপেন্ডিকুলার মানে বিসি ইকুয়াল টু সাইন বিটা বাই তার পারপেন্ডিকুলার মানে এসি ইকুয়াল টু সাইন গামা বাই তার সামনে মুখোমুখি যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এবি। মুখোমুখি যে অ্যাঙ্গেলটা, পারপেন্ডিকুলার নয়, মানে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা পারপেন্ডিকুলার পাবে, আদারওয়াইজ জাস্ট মুখোমুখি অ্যাঙ্গেল গুলোকে দিয়েছি আমরা। তো এটা একটা ফর্মুলা, সাইন আই বাই সাইন এরকম। তাহলে তুমি এইটা এখানে কাজে লাগাও। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ ও সি, তাতে আই পাচ্ছ তুমি, ত্রিভুজ এ ও সি, আর তাতে সাইন আই বাই এই যে ওসি, তার মুখোমুখি বাহু যেটা, এটা হচ্ছে ওসি ইকুয়াল টু আর একটা ত্রিভুজ তুমি এখানে পাচ্ছ, এই যে সাইন আই সমান এটা, সেই অ্যাঙ্গেলটাতেই দেখো ভালো করে থিটা ঢুকে আছে, তাহলে সাইন থিটা বাই এ ও, সাইন থিটা বাই এ ও। ঠিক আছে, কি ত্রিভুজ, ত্রিভুজ এ, মানে যদি আমি পাশে আঁকি তাহলে এরকম হবে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, ঠিক এরকম এ ও সি। তাহলে সাইন আই বাই ও সি ইকুয়াল টু সাইন থিটা বাই এ ও। আর এটা এই বক্রতাটা খুব, এটা অনেক দূরে আছে, তো এ থেকে যা দূরত্ব ও এর, পি থেকে দূরত্বটা প্রায় সেম, ওই 0.1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার জাস্ট কাছাকাছি, তো সেটা নেগলেক্ট করতে পারো। 25 সেন্টিমিটারের কাছাকাছি 0.5 সেন্টিমিটার তুমি ইগনোর করতে পারো। তাহলে এই বিন্দুটাকে তুমি পি ধরতে পারো, তাহলে একটা পরের লাইনে এটাকে পি করে দাও। এবার সাইন আই বাই সাইন থিটা, এটা তোমার এখানে দরকার ছিল, তুমি বের করে নিয়েছো, সাইন আই বাই সাইন থিটা ইকুয়াল টু ওসি বাই পিও, বাই সাইন থিটা ইকুয়াল টু ওসি বাই পিও। সিমিলারলি ফোর্থ স্টেপে তুমি সাইন আই বাই আর বাই সাইন থিটা বের করবে। তাহলে আরেকটা ত্রিভুজ তুমি এখান থেকে বার করো, ত্রিভুজ এ আই সি, এ আই সি, এই যে এটা এ, এটা আই, এটা সি, তাহলে কেমন ত্রিভুজ হচ্ছে এরকম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। এই ত্রিভুজটা আমি পাশে খুলে লিখেছি এখানে। তাহলে এখান থেকে কি হবে, সাইন আর বাই আই সি ইকুয়াল টু সাইন থিটা বাই এ আই। আর এটা পি এর খুব কাছাকাছি, তো সেটাকে এটাকে পি করে দিতে পারো বড় লাইনে পি। তাহলে পেয়ে গেছো তুমি সাইন আর বাই সাইন থিটা ইকুয়াল টু আইসি বা সিআই, যা বলো সিআই বাই পিআই, সিআই বাই পিআই। তাহলে থার্ড স্টেপে তুমি কি করলে, সাইন আই বাই সাইন থিটা বের করলে আর সাইন আর বাই সাইন থিটা বের করলে। ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে এই ভ্যালু দুটো এখানে বসিয়ে দেওয়া। ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে μ1 ইন্টু ওসি বাই পিও, বা সিও বাই সি থেকে তুমি মাপছো, সি থেকে মাপছো, তো ওসি বলা থেকে সিও বলা ভালো, সি থেকে মাপছি এদিক বরাবর, তো সিও বাই পিও, সিও বাই পিও ইকুয়াল টু μ2 ইন্টু সিআই বাই পিআই। ব্যাস হয়ে গেছে আমার। আমরা মনে করে দিচ্ছি, যে কোনো প্রবলেম তোমাকে দেবে, বস্তু ঘন মাধ্যমে, লঘু মাধ্যমে, যে কেস দেখ না কেন, তুমি 4-5টা প্র্যাকটিস করবে বইয়ে দেখে দেখে। প্রথম স্টেপ হচ্ছে স্নেলের সূত্রটা কাজে লাগানো। দ্বিতীয় সূত্র হচ্ছে বক্রতা কেন্দ্রকে নিয়ে যে আশেপাশে অ্যাঙ্গেলটা তুমি থিটা ডিফাইন করছো তার সাইন দিয়ে ভাগ করে দেওয়া। থার্ড স্টেপ হচ্ছে আইওয়ালা একটা ত্রিভুজ খুঁজে বার করা এবং তাতে সাইন আই বাই সাইন থিটা রেশিওটা খুঁজে বার করা। সে আবার আর ওয়ালা একটা অ্যাঙ্গেল খুঁজে বের করা, যদি ডাইরেক্ট না পাও আর, তাহলে আবার বলছি পাই মাইনাস আর হবে, এটাও তাই, ডাইরেক্ট না পেলে পাই মাইনাস আই হবে।
তাহলে এখান থেকে সাইন আর বাই সাইন থিটা রেশিও বের করো, এই দুটো বসাও, এটা হচ্ছে 4 স্টেপ। আর 5th স্টেপ যেটা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এটাকে সিম্পলিফাই করা, ভ্যালুগুলোকে বসানো। তাহলে কি পেয়েছি আমরা দেখি লাস্টে, μ1 ইন্টু CO বাই PO ইকুয়াল টু μ2 CI বাই PI। তাহলে অর μ1 CO মানে PO মাইনাস গিভেন রেজাল্ট বার করতে হবে না। তুমি সিও দূরত্বটা জানো না, বক্রতা কেন্দ্র থেকে বস্তু দূরত্ব জানো না, কিন্তু মেরু থেকে বস্তু দূরত্ব জানো, সেটাকে ইউ বলি আমরা। আবার মেরু থেকে বক্রতা ব্যাসার্ধের দূরত্ব, সেটাকে আমরা আর বলি। এবার কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করবে, তো সেখানে মাইনাস প্লাস চলে আসবে, ইকুয়াল টু μ2। এবার হচ্ছে সিআই, আর সিআই মানে পিআই মাইনাস পিসি। তাহলে পিআই মাইনাস পিসি বাই পিআই, এটাকে রিঅ্যারেঞ্জ করো। তাহলে অর μ1 1 মাইনাস পিসি বাই পিও ইকুয়াল টু μ2 1 মাইনাস পিসি বাই পিআই। ঠিক আছে, অর μ1 থাকলো, 1ও থাকলো, পিসি, পি মানে এটা, সি মানে এটা, তাহলে এটা আর, আর এটাকে অরিজিন চুজ করো তুমি 0 0 কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এটা নেগেটিভ, তাহলে মাইনাস আর, কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করছি, মাইনাস আর। পিও, তাহলে পিও, তাহলে এটা বস্তুর দূরত্ব নেগেটিভ অ্যাক্সিসে আছে, তাহলে এটা মাইনাস ইউ ইকুয়াল টু μ2 1 মাইনাস পিসি, তাহলে মাইনাস আর ডিভাইডেড বাই পিআই, পিআই, তাহলে এটা মাইনাস ভি, ইমেজ যেখানে তৈরি হচ্ছে, তাহলে সেটা মাইনাস ভি বলো। আর পরীক্ষা হলো তুমি কিছু করবে না, ঠিক আছে। এবার তোমাকে ফর্মুলা জেনে রাখতে হবে, তুমি রিঅ্যারেঞ্জ করবে, যোগ বিয়োগ করবে, কোথাও মাইনাস প্লাসে ভুল চলে আসতে পারে। তো রেজাল্ট যেটা বেরোবে সেটা মুখস্থ রাখবে, তারপরে এটাকে মাইনাস প্লাস একটু একটা লাইন বড় জোর মাইনাসটা তুমি তুলতে পারো, কিন্তু যোগ করে রেজাল্ট আনার চেষ্টা করবে না। রেজাল্টটা ডাইরেক্ট তুমি লিখবে যে অর μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর, এটাই বেরোবে। যদি কাটাকুটি করে রেজাল্ট বের করার চেষ্টা করো, সময় বেশি লাগবে, অকারণে 1 মিনিট 1.5 মিনিট চলে যাবে, তো সেটা করার চেষ্টা করবে না। এই মাইনাসটাকে ইয়ে করে দিয়ে জাস্ট রিঅ্যারেঞ্জটা তুমি রিঅ্যারেঞ্জ যাই হোক না কেন, সময় থাকলে করবে, যদি সময় না থাকে রেজাল্ট রেজাল্ট কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এটা যদি একটা μ1 এর জায়গায় μ2 চেপে যায়, তাহলে পুরো রেজাল্টটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টেকনিক তোমার। এবার এটা কনকেভ সারফেস ছিল, কনভেক্স সারফেসের ক্ষেত্রেও সেম ফর্মুলা ইউজ করবে। তো সেম ফর্মুলা বেরোবে, যতক্ষণ পর্যন্ত বস্তু লঘু মাধ্যমে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলা চলে আসবে। আর যদি কোনোভাবে বস্তু ঘন মাধ্যমের ভেতরে থাকে, জলের ভেতরে মাছ বসে আছে, তারপরে কার্ভ সারফেস, আর সেক্ষেত্রে ফর্মুলাটা একটু পাল্টে যাবে, সেটা একই রকম ডেরিভেশন, একই রকম নিয়ম, যে 4টে রুল আমি বলে দিলাম, সেই 4টে রুল ফলো করবে, দেখবে সব ডেরিভেশন নিজেই পারবে। কিন্তু ডেরিভেশন গুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে আসেই এটা বলবো না, ওই তো বললাম 10 বছরে একবার দেয়, কারণ এত ভালো ভালো প্রবলেম আছে যে সেখান থেকে আর আসার চান্সটা কম। তো কিরকম প্রবলেম দেবে আমি একটা বলি। আচ্ছা, তার আগে যদি বস্তু ঘন মাধ্যমে থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে μ1 বাই ইউ মাইনাস μ2 বাই ভি ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই আর, এটা হচ্ছে ফর্মুলা। তো একটা ছোট প্রবলেম দিয়েছে এখানে, বলেছে μ1 বাই ভি হবে, সরি μ1 বাই ভি, μ1 বাই ভি হবে, এটা ইউ আছে, আগেরটাই হয়ে গেছিল, আর এটা μ2 বাই ইউ। ঠিক আছে, এটা আর লাগবে না। বেশ, এটা বলেছে যে তোমার একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ, এটা তোমার জল আছে, মানে জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে এখানে, এটা হচ্ছে এয়ার, আর এই পাশে হচ্ছে সব জল, এগুলো হচ্ছে সব জল। তাহলে জল মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, এরকম কেস। বেশ, এবার কি বলেছে, বলেছে সমান্তরাল রশ্মিগুচ্ছ জলের মধ্যে দিয়ে 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলকাকার বায়ু বুদবুদের দ্বারা প্রতিষ্ঠিত হলো। তাহলে এর যে ব্যাসার্ধ সেটা তোমাকে দিয়েছে
এর ব্যাসার্ধ যেটা আর সেটা 2 মিলিমিটার, এটা তোমাকে দিয়েছে, দিয়ে বলেছে সমান্তরাল রশ্মি করছো, তাহলে এটা তোমার এই প্রধান অক্ষ এরকম, তাহলে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে সমান্তরাল রশ্মি করছে এসেছে এরকম করে। তারপর এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর ভেতরে ঢুকেছে, তারপর আবার একবার প্রতিষ্ঠিত, দুবার প্রতিসরণ হবে, দুটো ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। এবার বলেছে যে প্রথম তলে, প্রথম কেস, প্রথম প্রবলেম যেটা বলেছে জলের প্রতিসরণকে দিয়েছে 1.33, μ1টা হচ্ছে 1.33, না এই μ2টা এটা হচ্ছে 1.33, আর এটা তো বাতাস, তাহলে এটা 1। এবার বলেছে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় হবে দেখাও, আর তারপরে দ্বিতীয় সারফেসে প্রতিসরণের সময় আবার প্রতিবিম্ব কোথায় হবে দেখাও, এটা বের করতে বলেছে। বেশ, তাহলে প্রথম ক্ষেত্রে যদি এটা যদি হয়, তাহলে বস্তু যেটা, এবার তোমাকে সাইন কনভেনশন ইউজ করতে হবে, আলোক রশ্মির বিপরীতে তাহলে মাইনাস, আলোক রশ্মির দিকে তাহলে প্লাস, এগুলো কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করে জেনারেল ফর্মুলা বের করে দিয়েছি আমরা। তাহলে প্রথম ক্ষেত্রে ইউ যেটা, সেটা হচ্ছে ইনফিনিটি, প্যারালাল রশ্মি তাহলে অসীম থেকে আসছে, মাইনাস ইনফিনিটিও বলতে পারো, বহু দূর থেকে আসছে। আর যেহেতু ঘন মাধ্যমে বস্তু আছে, সুতরাং দ্বিতীয় ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে, μ1/v। তাহলে ইউজ করো, μ1/v মাইনাস μ2/u, u মানে ইনফিনিটি, ইকুয়াল টু μ1 মাইনাস μ2/r। তো ভিটা তোমাকে বের করতে হবে, ভি এর ভ্যালুটা তুমি এখানে বসাবে না, এটা মাইনাস প্লাস কি বেরোয় তোমাকে লাস্টে দেখতে হবে। তো আর এর যেটা ভ্যালু সেটা তুমি জানো, আর এই সারফেসের বক্রতা ব্যাসার্ধ যেটা সেটা ওইদিকে প্লাস, তাহলে এটা +2 মিলিমিটার, তাই না, মিলিমিটারই থাক, তো এটা 2 মিলিমিটার। তাহলে এটা তো ইনফিনিটি, 1/∞ মানে এটা 0, আর μ1 তো 1/v, তাহলে 1/v ইকুয়াল টু 1 মাইনাস 1.5/2, এটা ক্যালকুলেশন করবে, তাহলে ভি এর ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে -6 মিলিমিটার, 6 মিলিমিটার। তাহলে এখানে যে প্রতিসরণ হলো, তার যে বস্তুর থেকে যে প্রতিবিম্ব পাচ্ছি আমরা, সেই প্রতিবিম্বটা -6 মিলিমিটার, তার মানে পিছন দিকে, তার মানে কি, তার মানে রশ্মিটা এরকম করে ডাইভার্জ করেছে, ছড়িয়ে গিয়েছে, এবং তাকে যদি পিছন দিকে বাড়াই আমরা, তাহলে এইখান থেকে অপোজিট বা v1 বলতে পারো তুমি, এটা হচ্ছে -6 মিলিমিটার। কোথা থেকে -6? সারফেস থেকে, তাহলে এটা হচ্ছে 6 মিলিমিটার, সারফেস থেকে দূরত্বটা হচ্ছে 6 মিলিমিটার। এবার তুমি যদি এখান থেকে একটা অভিলম্ব টানো এরকম করে সেন্টার থেকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এই দিক বরাবর আসছে, তাহলে এটা ঘন মাধ্যম বাইরে, এটা লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গিয়েছে, দেখছো, হ্যাঁ সরে গিয়েছে, এবং সরে গেলে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এইটা তোমার প্রথম ইমেজ, এটা একটা অ্যান্সার বেরোলো। এবার দেখো এই রশ্মিটা দ্বিতীয় সারফেসে এসে পড়ছে, তাহলে এখানে আবার প্রতিসরণ হবে। এবার এখানে এই সারফেসে যেটা, এই সারফেসে বস্তু হচ্ছে এইটা, তাই না, বস্তু হচ্ছে এটা, তাহলে এখানে যদি চোখ রাখে তাহলে মনে হবে এখানে এটা তো বায়ু, তাহলে মনে হবে বায়ুর ভিতরেই এইদিকে 4, আর এইদিকে 6, আর এইদিকে 4, তার মানে ওই 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। ঠিক আছে, এবারে এইটা ভুলে যাও, এই রশ্মিটাকে দেখছে দ্বিতীয় সারফেস, তাহলে এই রশ্মিটা কোথেকে আসছে, এখান থেকে আসছে, এই জায়গাটা যেহেতু বায়ু, তাহলে এটাও তার কাছে বায়ু মনে হবে, এখন কিন্তু ঘন মাধ্যমে বস্তু নেই, এই রশ্মিটা সে ফলো করছে, এই রশ্মিটা ফলো করছে, আর এই জায়গাটা যেহেতু বায়ু, সোজা রশ্মি সে দেখছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটা, সেকেন্ড কেস যেটা, সেটাতে বস্তু লঘু মাধ্যমে আছে, বস্তু লঘু মাধ্যমে আছে, তাহলে এই ফর্মুলাটি ইউজ করতে হবে তোমাকে, μ2/v মাইনাস অত। তাহলে দেখি দ্বিতীয় ক্ষেত্রে ফর্মুলা ইউজ করো। দ্বিতীয় ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে μ2/v, এই ভিটা তোমাকে বের করতে হবে, এটা চূড়ান্ত প্রতিবিম্ব, এটা v2 মাইনাস μ1/u, ইউটা কত, ইউটা হচ্ছে এটা 6 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি, ব্যাসার্ধটা 2, তাহলে এটা 2 + 2 মানে 4, তাহলে এই সারফেস থেকে দূরত্ব কত, তাহলে এটা 10 সেন্টিমিটার, -10 সেন্টিমিটার, মানে আলোক রশ্মির বিপরীতে, তাহলে -10 সেন্টিমিটার নয় মিলিমিটার, ইকুয়াল টু μ2 - μ1/r, তাহলে μ2 - μ1, আর r যেটা, এই সারফেসের r দেখো আলোক বিপরীতে, এই সারফেসের আর হচ্ছে ওই দিকে আলোর দিকে, ওই জন্য পজিটিভ ধরেছিলাম, কিন্তু এই সারফেসের আর হচ্ছে এই দিক বরাবর, সুতরাং -2 মিলিমিটার। এবার তুমি সবই জানো, এখান থেকে μ1 জানো, μ2 জানো, সব জানো, মান বসাও, তো v2 ভ্যালু বেরোবে, v2
-5 মিলিমিটার, এটা বেরোবে। তাহলে দ্বিতীয় সারফেস থেকে -5 মিলিমিটার, তার মানে কি? তার মানে এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই সারফেস থেকে 5 সেন্টিমিটার পিছনে আলোর বিপরীতে, তার মানে ঠিক এইরকম জায়গা, এই আলো এই দিক বরাবর যাচ্ছে, এইটাকে যদি পিছন দিকে বাড়াও, তাহলে এই জায়গায় চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মানে এখানে কিছুটা ডাইভার্জ হচ্ছে, আর তারপরে তোমার এখানে যদি তুমি অবিলম্ব দেখো এইদিক বরাবর, তাহলে তো আবার এইভাবে পড়ছে। তাহলে এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে অবিলম্বের দিকে সরে এসছে, অবিলম্বের দিকে, এটা অবিলম্বের দিকে সরে এসছে, তাহলে অবিলম্বের দিকে সরে এলে এটা চূড়ান্ত প্রতিবিম্ব। এটা 4 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, আমার গোটাটা মিলে 5 সেন্টিমিটার, তো এটা হচ্ছে তোমার চূড়ান্ত প্রতিবিম্ব। আর যদি তোমাকে বলতো প্রথম সারফেস থেকে কত দূরে চূড়ান্ত প্রতিবিম্ব, তাহলে এটা 1 সেন্টিমিটার হয়ে যেত। এটা 4, গোটাটা 5, তাহলে এটা বাদ দিলে 1 সেন্টিমিটার হয়ে যেত। বেশ, তো এইটুকু আমাদের থাক। আমাদের প্রথম চ্যাপ্টার যেটা দেখালাম, এটা পুরো উদাহরণে চলে যাবে, একদম অনুশীলনীতে। পরের দিন লেন্স শুরু করবো আমরা, বা কিছু অঙ্ক আটকালে করে দেবো। সেট 2 তে চলে যাও, আর সেখানে দেখবে গোলীয় তলে আলোর প্রতিসরণ বলে একটা হেডিং দেওয়া আছে সেট 2 তে, হটসের আগে জাস্ট। আর তাতে 11 থেকে 16 প্রবলেম বাড়িতে করবে, 11 to 16, 11 to 16, ঠিক আছে? সেট 2 এই কটা প্রবলেম করবে। এই কটা প্রবলেম করলে এই ফর্মুলাটা দিয়ে যে ভীতি সেটা কেটে যাবে, এবং 11 অঙ্কটা সব থেকে কঠিন, তো পারলে 11টা শেষের দিকে করবে, 12-13 থেকে শুরু করার পরে, তারপরে 11 অঙ্কটা লাস্টে করতে পারো। মানে এটাতে দুটো সূত্র লাগবে 11টাই, একটা কার্ভ সারফেস আর একটা ফ্ল্যাট সারফেস, দুটোই লাগবে। তো উদাহরণগুলো দেখবে, উদাহরণ দেখে দেখে 11 থেকে 16 অঙ্কগুলো বাড়িতে করবে, ঠিক আছে? বেশ, কিছু কোশ্চেন আছে কারোর? ছেড়ে দেবো তো? আরেকটু বলবো, আরো কিছু অঙ্ক করাবো, মানে ছেড়ে দেবো? আমাদের ওই দিকটা কিন্তু বাকি আছে, ওই দিকটা কিন্তু চলছে পড়া, এটা মাথায় রাখতে হবে। যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএমএ ওয়েভ যেটা চলছে ইউটিউবে, যে ভিজুয়ালাইজেশন পড়ার সময় বা ডিফ্রাকশন পড়ানোর সময় সব লাগবে আমার এগুলো। বেশ, ঠিক আছে।